3,40,00,000 টাকা মাত্র। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে এই টাকাটা মাত্রই হতে পারে, কেননা তাদের অ্যাকাউন্টে তো 1,000 কোটি টাকার উপরে রয়েছে। কিন্তু এই 3,40,00,000 টাকা দিয়ে রাহাত ফতেহ আলী খানের একটা কনসার্ট আয়োজন করেছে তারা। ইনফ্যাক্ট রাহাত ফতেহ আলী খানের না, শুধু এইটা তাকেই, তার দলকে পারিশ্রমিক বাবদ, পারফরমেন্স ফি বাবদ দিতে হয়েছে। সঙ্গে তো বিপিএল এর একটা আনুষ্ঠানিকভাবে আমরা বলতে পারি যে একটা পথ চলা শুরু হয়ে গেল, উদ্বোধন করা হয়ে গিয়েছে। আমাদের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাই তিনি সেই উদ্বোধনের ঘোষণাটা করেছেন। এই আজকের এই প্রোগ্রাম, যেখানে বাংলাদেশেরও আরও বিভিন্ন শিল্পীরা ছিলেন, তারপরে এখানে আতশবাজি হয়েছে, লাইট শো হয়েছে। 3টা শহরে যে বিপিএল হবে, সেই ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট সবগুলো জায়গাতেই এরকম মিউজিক ফেস্ট হবে। গ্রাফিতি অঙ্কন হয়েছে, ওইখানে হচ্ছে বিপিএল এর থিম সং, অনেক অনেক আয়োজন রয়েছে মাঠের খেলা মাঠে গড়ানোর আগে। এবং সেইটাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সব মিলিয়ে খরচ 7 কোটি টাকার মতো। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাকা আছে, তারা টাকাটা খরচ করতেই পারে, এইটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। আমার যেটা প্রশ্নের জায়গা সেটা হচ্ছে গিয়ে মাঠের ক্রিকেটটা উন্নত করার ক্ষেত্রে বিসিবি কি কি পদক্ষেপ নিচ্ছে। এইবারের বিপিএলটা অন্য বিপিএল এর চেয়ে কেন আলাদা হবে, কেন ভালো হবে? ওই মাঠের ক্রিকেটে কি সেই মনোযোগের জায়গাটা রয়েছে? কতটা রয়েছে? দেখুন, রাহাত ফতেহ আলী খান তিনি পাকিস্তানের গায়ক, জনপ্রিয় গায়ক, উপমহাদেশের খুবই জনপ্রিয় কিংবদন্তি তুল্য গায়ক। সো তার এই প্রোগ্রামের একটা মূল্য তো রয়েছে। তিনি ঢাকাতে 2 দিন আগে একটা প্রোগ্রাম করেছেন, সেই প্রোগ্রামটা তিনি বিনামূল্যে, বিনা পারিশ্রমিকে করে দিয়েছেন। আমি ঠিক নিশ্চিত না যে আসলে ওইটা এবং বিসিবির এই প্রোগ্রাম, এই দুইটা মিলিয়েই কি তার পারিশ্রমিকটা ধরা হয়েছে কিনা, অথবা সত্যি সত্যিই কি তার জন্য এই 3.5 কোটি টাকা বাংলাদেশি মুদ্রায় এরকম অর্থই কি আসলে খরচ করতে হয় কিনা তার একটা কনসার্টের জন্য। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই আয়োজনটা করেছে। প্রোগ্রামটাতে গিয়ে যেটা সবচেয়ে বেশি কানে লেগেছে সেটা হচ্ছে গিয়ে সাউন্ড সিস্টেম। সাউন্ড সিস্টেমটা মোটেই আপ টু দ্য মার্ক ছিল না। ইনফ্যাক্ট যারা এই রাহাত ফতেহ আলী খানের গান শুনতে এসেছেন, তার এই সঙ্গীতের রসাস্বাদন করতে এসেছেন, তারাও আসলে সেই সাউন্ড সিস্টেমের কারণে খুব ভালোভাবে সেটা করতে পেরেছেন বলে আমার কাছে মনে হয় না। ওইটা একটা কমপ্লেনের জায়গা থেকেই যাবে। হ্যাঁ, ডেফিনেটলি এইরকম মানে সুফি ঘরানার বা কাওয়ালি ঘরানার যে মিউজিক, গাজাল ঘরানার যে মিউজিক যেটা করছেন, সেইটার শ্রোতা দর্শক তো আর সর্বমহলে বিদিত থাকবে না। আমার কাছে মনে হয়েছে যে এইখানটাতে ধরেন হচ্ছে গিয়ে রাহাত ফতেহ আলী খানের প্রোগ্রামটা দেখতে যাচ্ছি, এই যে একটা প্রেস্টিজ ইস্যু, এই যে একটা সোশ্যাল স্ট্যাটাস, সেইটাও অনেক ক্ষেত্রে বড় হয়ে গিয়েছে। তারপরেও কিন্তু মিরপুর স্টেডিয়ামে যে পরিমাণ দর্শক হবে বলে আশা করা হচ্ছিল, ধারণা করা হচ্ছিল, সেটা কিন্তু হয়নি। টিকিটের দাম কমিয়ে আনা হয়েছে, যথেষ্ট সংখ্যক দর্শক হচ্ছিল না বলে। তারপরেও সেই প্রত্যাশা অনুযায়ী দর্শক হয়েছে বলে আমার কাছে মনে হয় না। ইনফ্যাক্ট সোশ্যাল মিডিয়াতেও যে তুমুল আলোড়ন উঠেছে সেটাও কি বলা যাবে? মানে আমি দেখছিলাম যে তিনি যখন গান গাইছিলেন তখন এভারেজে হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে কি বলেছেন ফেসবুক পেজ, সেখান থেকে এটা লাইভ করা হচ্ছিল। ওইখানে আমি দেখছিলাম যে একসঙ্গে সেই লাইভ দেখছিলেন 20,000, 22,000 এইরকমই, এর চেয়ে বেশি আমি উঠতে দেখিনি। ইনফ্যাক্ট তার সবচেয়ে জনপ্রিয় যে গান, তার মানে কি তার চাচার নুসরাত ফতেহ আলী খানের ওই আফরিন আফরিন গানটার সময় আমি দেখছিলাম 16,000, 17,000 দর্শক একসঙ্গে দেখছেন। বাংলাদেশে আমি জাস্ট তুলনার জন্য একটু বলি, বাংলাদেশের ক্রিকেট ম্যাচ হলে সেইটা হচ্ছে গিয়ে এমনিতেই 50-60,000 দর্শক একসঙ্গে থাকেন, এবং যখন ম্যাচটা যদি খুব ক্লোজ হয়ে যায়, ওরকম উত্তেজনাপূর্ণ অবস্থায় চলে যায়, তাহলে 1 লাখ 1.5 লাখ দর্শকও কিন্তু একই সঙ্গে থাকেন। সেইখানে 16-17,000 দর্শক একসাথে ছিলেন, তার মানে যে খুব যে একটা আলোড়ন তুলতে পেরেছে সেটা হয়তো আসলে বলা যাবে না। হ্যাঁ, শুরুতে যারা হচ্ছে গিয়ে গান পরিবেশন করেছেন, সেটা ধরেন যে অ্যাভয়েড রাফা কিংবা জেফার, মুজা, সঞ্জয়, তাদের বিষয়ে আসলে দর্শকরা কতটা তারা জনপ্রিয় আমি ঠিক নিশ্চিত না। কিন্তু আজকে মিরপুর স্টেডিয়ামে উপস্থিত থেকে আমি যেটা দেখেছি, তাতে আমার কাছে তাদেরকে খুব যে জনপ্রিয় তা মনে হয়নি। দর্শকদের মাঝখান থেকে ভুয়া ভুয়া স্লোগান কিন্তু উঠেছে। এখন এই ভুয়া ভুয়া স্লোগানটা আবার আমরা দিতে খুবই পারঙ্গম, যাকে তাকেই আসলে দিয়ে দেই। এবং সেটা দেখা গেছে আমাদের ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ তিনি যখন বক্তৃতা দিচ্ছিলেন, কিংবা ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ যখন বক্তৃতা দিচ্ছিলেন, তখনও কিন্তু এই ভুয়া ভুয়া স্লোগানটা শোনা গিয়েছে। এখন ঠিক আছে, আমি সবকিছু মানে বুঝলাম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখানে একটা হাইপ ক্রিয়েট করতে চায়, বিপিএল কে সামনে রেখে একটা নতুন বাংলাদেশ। ক্রীড়া উপদেষ্টা তার বক্তৃতাতে যেটা বলেছেন যে এবার নতুন বাংলাদেশে বিপিএলটা নতুন ভাবে হবে, এইখানে হচ্ছে মনে রাখার মতো একটা বিপিএল হবে। মাঠের ক্রিকেটের ক্ষেত্রে কি আমরা সেই জিনিসটা করতে পেরেছি কিনা? ধরেন এই রাহাত ফতেহ আলী খানের জন্য আমরা 3.5 কোটি টাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ড দিয়েছে, 3.40 টাকা দিয়েছে। এবং ওভারঅল এই যে 3টা শহরে মিউজিক ফেস্ট সহ বিপিএল এর এই আনুষঙ্গিক, বিপিএল শুরু হওয়ার আগের যে খরচ, সেটাই 7 কোটি টাকার মতো।
আমরা মাঠের ক্রিকেট উন্নত করার জন্য আসলে কি কি করতে পেরেছি? আমরা কি একটা ভেন্যু বাড়াতে পেরেছি? বিপিএল আগেও ঢাকা, চট্টগ্রাম, সিলেটে হতো, এইবারও ঢাকা, চট্টগ্রাম, সিলেটেই হচ্ছে। ভেন্যু বাড়ানোর ক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধকতা বলা হয় হচ্ছে গিয়ে প্রোডাকশন কস্ট অনেক বেড়ে যাবে। সেই প্রোডাকশন কস্ট আসলে কত বাড়বে? এই যে আমরা এখানে 7 কোটি টাকা খরচ করলাম, সেইখানটা না করে যদি আমরা ওইখানটা, আমি না করে বলছি না, আমি বলছি ক্রিকেট বোর্ডে তো অনেক টাকা রয়েছে, তারা ওইখানটা থেকে একটা ভেন্যু বাড়াতে পারতো কিনা, সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ ছিল। আপনি আমাকে বলেন যে বাংলাদেশ ক্রিকেট প্রিমিয়ার লিগটা যখন মাঠে গড়াবে তখন যে উইকেটে খেলা হবে সেই উইকেটের মান উন্নয়নের জন্য কি আমরা আলাদা করে কিছু করেছি, বিশেষ করে কিছু করেছি? আমাদের এখানে একজন কিউরেটর এসেছিলেন, তিনি যাওয়ার সময় অভিযোগ দিয়ে গেছেন যে শ্রীলঙ্কান সিন্ডিকেটের হাতে বাংলাদেশের ক্রিকেট, এই কিউরেটর এই জায়গাগুলো রয়ে গিয়েছে। সো সেই গামিনী ডি সিলভার উইকেটেই তো মিরপুর স্টেডিয়ামে খেলা শুরু হবে, এবং দেখবেন যে শেষ পর্যন্ত গিয়ে ওয়েদারের দোহাই দেওয়া হবে, এই দেওয়া হবে, ওই দেওয়া হবে, উইকেট হবে শেষ পর্যন্ত ওই 130-140 রানের। এই উইকেটে খেলে আমরা আসলে এই ওয়ার্ল্ড টি20-তে আমরা বাকিদেরকে কি ক্যাচ আপ করতে পারবো কিনা? বাকিদের থেকে তো আমরা পিছিয়ে আছি, তাদেরকে আমরা ধরার মতো জায়গায় যেতে পারবো কিনা? আমরা বিপিএল এর এটা হোম এন্ড অ্যাওয়ের ভিত্তিতে আমরা করতে পারতাম কিনা? ধরেন হচ্ছে 3টা ভেন্যু 4টা ভেন্যুতে যদি খেলা হতো, প্রত্যেকটা ভেন্যুতে 2টা করে টিমকে যদি হোম টিম হিসাবে দিয়ে দেওয়া হতো, সেইভাবে কি খেললে বিপিএল এর আরো অনেক বেশি নিশ্চিতভাবে হচ্ছে গিয়ে মান বৃদ্ধি হতো, কম্পিটিটিভনেসটাও সেটা বাড়তো, যেই সব শহরে খেলা হচ্ছে সেই শহরে সেই উন্মাদনার জায়গাটাও আরো বাড়তো। ওই জায়গাগুলোতে বিসিবি কি আসলে ফোকাস করতে পারতো কিনা, কিংবা এখনো পারে কিনা? বিসিবির টাকা রয়েছে, তারা এই রাহাত ফতেহ আলী খানের জন্য 3.5 কোটি টাকা খরচ করেছে, সব মিলে 7 কোটি টাকা খরচ করছে, করুক। কিন্তু ক্রিকেটের জন্য, ক্রিকেটের উন্নতির জন্য এই যে দলগুলো প্র্যাকটিস করবে কোথায়, সেই প্র্যাকটিসের ফ্যাসিলিটিস বাড়বে কিনা, মাঠের ক্রিকেট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে কিনা, সেই জায়গাগুলোতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি নজর দেয়, তাহলেই আমার কাছে মনে হয় গিয়ে শেষ পর্যন্ত সত্যিকার অর্থে জাঁকজমকপূর্ণ হবে। রাহাত ফতেহ আলী খান এসেছেন, কনসার্ট করেছেন, এবং এই জায়গাটাতে একটা হাইপ ক্রিয়েট হয়েছে, সব ঠিক আছে। এইটার যে একেবারে প্রয়োজন নাই, যেগুলোর কোনো দরকার ছিল না, আমি সেই জিনিসটা বলছি না, কিন্তু এইটার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত মাঠের ক্রিকেট। মাঠের ক্রিকেট যদি ভালো না হয়, দর্শকরা যদি এসে এখনকার টি20-তে এসেও যদি দেখেন যে সে 120-130 রানের খেলা হচ্ছে, তাহলে কিন্তু মাঠে এই দর্শক থাকবে না। রাহাত ফতেহ আলী খানের কনসার্ট দেখতে যারা গিয়েছেন, তাদের মধ্যে কত পার্সেন্ট ক্রিকেটের দর্শক, বিগ কোয়েশ্চেন মার্ক। কিন্তু মূল উদ্দেশ্যে যেহেতু ক্রিকেট, এবং সেই ক্রিকেটের ওই জায়গাটাতে যদি বিপিএল এর অন্যান্য জায়গাটাতে ভালো করার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমি এখন পর্যন্ত খুব ভিজিবল কোনো উদ্যোগ দেখি নাই। আমি জানি না, বিপিএল হয়তো মাঠে গড়ালে তখন ওই জিনিসটা আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো, কিন্তু এই মাঠের বাইরে ঝংকার, এই আলোর রোশনাই, এই আতশবাজি, এই কনসার্ট, এগুলো নিয়ে আমাদের এত মাটামাটি যে শেষ পর্যন্ত মাঠের ক্রিকেটের কোয়ালিটির ওই জায়গাটাকে একটু পিছিয়ে পড়লো কিনা, ওই আশঙ্কার জায়গাটা আমার রয়েছে, আগেও ছিল। আজকে এই রাহাত ফতেহ আলী খানের কনসার্ট, মানে মূলত তার কনসার্ট, বাকি আরও ছিলেন, এবং এর মাঝখান দিয়ে আমাদের ওই যে ট্রফিটাকেও আসলে দেখানো হয়েছে বিপিএল এর, সেটারও উন্মোচন হয়েছে। তো সবকিছু মিলে মাঠের ক্রিকেটটাতে আসলে কতটা নজর বিসিবি দিচ্ছে, সেই সংশয়ের জায়গাটা এই কনসার্ট দেখার পরও আমার আসলে থেকেই যাচ্ছে।